নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। আইপিএল জুয়ায় সর্বশান্ত হচ্ছে শ্রীভূমির যুব সমাজ। ভাত গুমে পুলিশ প্রশাসন। বহিরাজ্যে বসে নেটওয়ার্ক চালাচ্ছে জুয়ারি চক্র। গুমরা মসজিদের দানবাক্স চুরি। সিসিটিভি ক্যামেরায় বন্দি চুরির দৃশ্য। 129 বছর বয়সে পঞ্চভূতে বিলীন স্বামীজি শিবানন্দ দাস। বেহাল অবস্থায় লঙ্গাই নদীর বাঁধ। চিন্তিত জুরবাড়ি ডেফলালা পঞ্চায়েতের জনগণ। পাতারকান্দি সমজেলার আইকাইডুমের গণনা কেন্দ্র পরিবর্তনের দাবি জেলা কংগ্রেসের। চিকিৎসকহীন বরকলা হাসপাতাল, প্রতিবাদে সোচ্চার রোগীর নিকটাত্মীয়রা। মামার বাড়িতে রহস্য মৃত্যু 13 বছরের কিশোরের, হত্যার সন্দেহ পরিবারের। আইপিএল জুয়ায় সর্বশান্ত হচ্ছে শ্রীভূমির যুব সমাজ। আইপিএল খেলা শুরু হবার সাথে সাথে মোবাইলে শুরু হয়েছে রমরমা জুয়ার আসর। মোবাইলের সৌজন্যে আইপিএল জুয়ায় আক্রান্ত হচ্ছেন কলেজ পড়ুয়া যুবতী সহ গড়ের গৃহিণীরাও। অল্প সময়ে অধিক টাকা কামানোর লোভে সর্বশান্ত হচ্ছেন একাংশ জনগণ। তাদের মধ্যে বেশিরভাগই মধ্যবিত্ত সমাজের লোক। পরিবারে পরিবারে দেখা দিচ্ছে অশান্তি। জুয়ার টাকা হারিয়ে অবসাদে ভুগছেন একাংশ জুয়ারিরা। নীরব দর্শক প্রশাসন সহ পরিবারের লোকজন। 2008 সনে টি-20 ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে বিশ্বের ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল শুরু হয় ভারতবর্ষে। 2008 সনে টি-20 ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে পুরো বিশ্বের ক্রিকেটারদের নিয়ে ভারতবর্ষে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আইপিএলের যাত্রা শুরু হয়। আইপিএলের শুরুর উদ্দেশ্য ভারতের ক্রিকেট খেলাকে আরও বিকশিত ও আকর্ষণীয় করার লক্ষ্য থাকলেও বিগত কয়েক বছর থেকে একে কেন্দ্র করে জুয়ার রমরমা আসর বসছে। এর প্রকোপে 20 থেকে 50 কেউই বাদ যাচ্ছেন না। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, এমনকি বর্তমানে যুগে অনেক কলেজ পড়ুয়া মেয়ে থেকে গৃহবধূরাও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আইপিএল জুয়ায় আসক্ত হচ্ছেন। এমনকি রীতিমতো দালাল নিয়োগ করে তাদের মাধ্যমে টাকা উঠিয়ে বহিরাজ্যে ডাব্বা বসিয়ে চলছে আইপিএল জুয়া। করিমগঞ্জে চরবাজার এলাকার এক যুবক ও রেলগেট এলাকার 2 ভাই রীতিমতো বহিরাজ্যে বিভিন্ন হোটেলে গাঁটি গেড়ে বসে করিমগঞ্জে নিজেদের নিয়োজিত দালালদের মাধ্যমে উঠতি বয়সী যুবকদের আইপিএল জুয়ায় নিয়োজিত করে লুটে নিচ্ছে অর্থ। বিগত দিনে করিমগঞ্জ থেকে এই জুয়ার আসর চললেও বিগত বছর পুলিশের সক্রিয়তার বহিরাজ্যে বসে দালালদের মাধ্যমে এই চক্র চালিয়ে যাচ্ছে অসাধু লোকেরা। অন্যদিকে মোবাইলেও চলছে আইপিএল জুয়া। নামি বেনামি অনেক অ্যাপসের মাধ্যমে প্রত্যেক দিন বেশি লাভের আশায় সর্বশান্ত হচ্ছে যুবকরা। শহরের প্রায় প্রতিটি কোনায় মোবাইলে চলছে আইপিএল জুয়ার উৎসব। এই সুযোগকে কাজে লাগিয়ে সুদখোররাও চড়া সুদে টাকা ধার দিচ্ছে। নিয়মিত আইপিএল জুয়ায় টাকা লাগিয়ে সুদে টাকা নিয়ে বিপথে যাচ্ছে করিমগঞ্জের যুব সমাজ, যার দরুন ঘরে ঘরে বাড়ছে অশান্তি। আইপিএল জুয়ার ফলে ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে যুব সমাজ। জেলার সচেতন নাগরিক সহ পুলিশ প্রশাসনকে এখনই এর বিরুদ্ধে করা পদক্ষেপ না নিলে আগামীতে এর পরিণাম আরও ভয়ঙ্কর হবে। একটি প্রজন্মকে ধ্বংস করে দেবে এই জুয়ার আসর। কাচারের গুমরা বাজারের মসজিদের দানবাক্স চুরি। সিসিটিভি ক্যামেরায় বন্দি চুরির দৃশ্য। দিন দিন কাছাড় জেলায় বৃদ্ধি পাচ্ছে চুরির ঘটনা। চোরেদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠানও। এবার চোরেদের লক্ষ্য হয়ে দাঁড়ায় গুমরা বড়বাজার স্থিত মসজিদ। মসজিদের দানবাক্সর অর্থ চুরি করে নিশি কুটুম্ব। মসজিদের এই চুরিকাণ্ড বন্দী হয় সিসিটিভি ক্যামেরায়। চুরকে শনাক্ত করতে মসজিদ কমিটির পক্ষ থেকে জনসাধারণকে সাহায্য করতে আহ্বান জানানো হয়। প্রয়াত হলেন বারাণসীর স্বামী শিবানন্দ দাস। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্যার সুন্দরলাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 129 বছর। 1896 সালের 8 আগস্ট অবিভক্ত ভারতের শ্রীহট্টে জন্মগ্রহণ করেন স্বামী শিবানন্দ দাস। 2022 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। মৃত্যুর আগ পর্যন্ত লাঠি ছাড়াই হাঁটাচলা করতেন তিনি। দেশ বিদেশে অনেক ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্বামী শিবানন্দ দাসের।
স্বামীজি শৈশবে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথেও সময় কাটিয়েছেন। পরিমিত আহার, নিয়মিত যোগব্যায়াম ও নির্লোভ জীবনযাপন ছিল স্বামীজির ভালো থাকার মূলমন্ত্র। পদ্মশ্রী সম্মান নেওয়ার সময় রাষ্ট্রপতি ভবনে তার ষষ্ঠাঙ্গে শুয়ে প্রণামের ভিডিও ব্যাপক চর্চা লাভ করে সেই সময়। সেই প্রসঙ্গে স্বামীজি বলেছিলেন তিনি সবার মধ্যে শিবকে দর্শন করেন। এবার সেই শিবলুকেই পাড়ি দিলেন দেশের প্রবীণতম যোগী। সমাগত বর্ষার মরশুম, কিন্তু এর পূর্বেই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত জুরবাড়ি ডেফলালা পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ করমপুর এলাকার হাজার হাজার জনগণের মাথায় চিন্তার বাজ। কারণ দক্ষিণ করমপুর গ্রামে লঙ্গাই নদীর বাঁধে প্রায় 300 মিটার অংশ যথেষ্ট বিপজ্জনক অবস্থায় আছে। বর্ষার সময় লঙ্গাই নদীর জলস্তর বৃদ্ধি হওয়ার সাথে সাথে যে কোনো সময় ভেঙে যেতে পারে লঙ্গাই নদীর বাঁধ। বিগত প্রায় 3 বছর ধরে এলাকার লোক চাঁদা সংগ্রহ করে বাঁশ দিয়ে বাঁধ ভেঙে যাওয়া থেকে রক্ষা করছেন। কয়েকটি গ্রামের যাতায়াতের একমাত্র ভরসা এই নদীবাঁধ যদি আসন্ন বর্ষায় ভেঙে যায় তাহলে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হবে পুরো এলাকা জুড়ে। নদীবাঁধটি সংস্কার করার জন্য দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় এলাকাবাসীরা। সম্পূর্ণ দায়ী ইএনডি ডিপার্টমেন্টের কন্ট্রাক্টর যিনি, সেই কন্ট্রাক্টর সহ বিভাগীয় কর্তৃপক্ষ সম্পূর্ণ দায়ী। কারণ বারংবার এই এলাকার পক্ষ থেকে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হওয়া সত্ত্বেও কেন ইএনডির কাজটুকু অসমাপ্ত থাকে, এই ব্যাপারে ইএনডি ডিপার্টমেন্টকে এবং বিশেষ করে কন্ট্রাক্টরকে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর পক্ষ থেকে আমি ধিক্কার জানাই। আমরা ওই ইএনডি ডিপার্টমেন্টের কাছে দাবি জানাই অতি সত্বর যেন এই রাস্তাটুকু আগের মতো ওয়াকিবহাল করে দেন, নতুবা আমরা জানি এই একমাত্র ইএনডি যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার ছাত্রদের একমাত্র যাতায়াতের ব্যবস্থা। আমরা জানি এই প্রত্যন্ত এলাকার একমাত্র বেশ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে পাতারকান্দি এবং আসিমগঞ্জে, এবং পাতারকান্দি এবং আসিমগঞ্জে বের হওয়ার জন্য একমাত্র একই রাস্তা হচ্ছে এই ইএনডি। সুতরাং এই ইএনডি রাস্তাটি যদি অতি সোনকালে সক্ষম না হয়, আগের মতো পুনর্বহাল না হয়, তাহলে এলাকার পক্ষ থেকে গণ আন্দোলন উঠবে, এটা আমাদের আশা। এই মাথাউৰিখন 3 বছৰৰ পৰা এই অৱস্থা, কিয়নো আমি বহুবাৰ কণ্ট্ৰেক্টৰৰ লগত যোগাযোগ কৰিছোঁ, কিন্তু একো মানে আমি এই লাভ একো পোৱা নাই। এনডি ডিপাৰ্টমেণ্টত মেমৰেণ্ডম দিছোঁ, তাৰো একো লাভ হোৱা নাই। আমাৰ যিজন ইয়াৰ আগৰ বিধায়ক বা এতিয়াৰ মন্ত্ৰী পাতাৰকান্দিৰ বিধায়ক, এতিয়া বৰ্তমান মন্ত্ৰী তেখেত শ্ৰী কৃষ্ণেন্দু পাল মহাশয়, তেখেতৰো দৃষ্টি আকৰ্ষণ আমি আগতো কৈছিলোঁ। আমি এই অঞ্চলত এটা পুল নাই, এইখনে ৰাস্তা, ব্ৰিজ এখন নাই, এই ৰাস্তা দিয়ে যাতায়াত কৰে কোন ল'ৰা ছোৱালী স্কুললৈ। সেইকাৰণে আমি আহ্বান আগতো জনাইছিলোঁ। মেন্দিবাৰী ব্ৰিজটো আমাৰ মানে তেনেকুৱাই পৰি আছে, ইয়াত কোনো ব্ৰিজ নাই। ইয়াৰ পৰা আপুনি একদম পাতাৰকান্দিলৈকে যাব, পাতাৰকান্দিতে এটা ব্ৰিজ আছে, তাৰ মধ্যে ব্ৰিজ নাই। এইটো অঞ্চলত লাখ লাখ জনতা ইয়াত বাস কৰি আছে, কিন্তু আমি একো লাভ পোৱা নাই। পাতারকান্দি সমজেলার আকাইডুমের গণনা কেন্দ্র বদলের দাবি নিয়ে জেলা নির্বাচন কমিশনে শ্রীভূমি কংগ্রেস। এবার শ্রীভূমি জেলার করিমগঞ্জ কলেজে 8টি জেলা পরিষদ আসনের ও রামকৃষ্ণনগর এবং পাতারকান্দিতে 4টি করে জেলা পরিষদ আসনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। পাতারকান্দি সমষ্টির আকাইডুমে গণনা কেন্দ্র নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। মঙ্গলবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা নির্বাচন আধিকারিককে এক স্মারকপত্র প্রদানের মাধ্যমে পাতারকান্দি সমষ্টির প্রত্যন্ত অঞ্চল আকাইডুম থেকে গণনা কেন্দ্র সরিয়ে পাতারকান্দির রবীন্দ্র ভবন অথবা পাতারকান্দি কলেজে আয়োজন করার আহ্বান জানানো হয়। স্মারকপত্র প্রদান করে কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী আশঙ্কা প্রকাশ করে বলেন, পাতারকান্দি সমষ্টির একদম প্রত্যন্ত অঞ্চলে ভোট গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ নিয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে মৌখিকভাবে জেলা নির্বাচন আধিকারিকের কাছে নিজেদের আপত্তিও জানানো হয়েছিল, কিন্তু প্রশাসন এ নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় তারা স্মারকপত্র প্রদান করে ভোট গণনা কেন্দ্র বদল করে পাতারকান্দি শহরে নিয়ে আসার আহ্বান জানান। প্রত্যন্ত অঞ্চলে ভোট গ্রহণ হলে ভোট গণনা কেন্দ্রে কারচুপি হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। এইমাত্র রিটার্নিং অফিসার কাম ডিস্ট্রিক্ট কমিশনার এর সঙ্গে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে সাক্ষাৎ করলাম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী 11 মে পঞ্চায়েত নির্বাচনের গণনা অনুষ্ঠিত হবে। কাউন্টিং যেখানে সম্পন্ন করা হবে, 8টা জেলা পরিষদের কাউন্টিং হবে করিমগঞ্জ কলেজে,
4টা জেলা পরিষদের কাউন্টিং হবে আর কে নগরে এবং 4টা জেলা পরিষদের কাউন্টিং হবে পাথারকান্দি আকাইডুম বলে একদম প্রত্যন্ত অঞ্চলের পুতনি বাগানের সেই বর্ডার এরিয়া যেখানে কোনোদিন কাউন্টিং হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কাউন্টিং ইজ টেকিং প্লেস দেয়ার। আজ থেকে প্রায় 15 দিন আগে বারবেলি আলোচনা করেছিলাম ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের সঙ্গে এবং তারপর সংবাদ মাধ্যমকে আমি বলেছি যে এই কাউন্টিং প্লেস যেটা নির্ধারিত করা হয়েছে এটাতে আমাদের অমত রয়েছে এবং একটা নিরপেক্ষ ইনফ্রাস্ট্রাকচার আছে পাতারকান্দি প্রপার, যেখানে রবীন্দ্র ভবন কিংবা হাইলাকান্দি পাতারকান্দি কলেজ এই দুটো জায়গার মধ্যে একটি জায়গায় কাউন্টিং করার জন্য আমরা দাবি জানিয়েছিলাম। তো এটার কোনো সুরাহা আমরা ডিস্ট্রিক্ট কমিশনারের তরফ থেকে বা ইলেকশন কমিশনের তরফ থেকে আমরা পাইনি। এইমাত্র আমরা রিটেন ডিস্ট্রিক্ট কমিশনারকে আমরা দিয়ে এসেছি যে এসেছেন ইতিমধ্যে কাউন্টিংয়ের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা বলেছি প্রস্তুতি দিয়ে আমাদের, কারণ আমরা আশঙ্কা করছি সেখানে যদি কাউন্টিং হয় সেখানে জবরদস্তি সেখানে, কারণ এই 4টি জেলা পরিষদের মধ্যে 2টি জেলা পরিষদ অলরেডি আনকন্টেস্টে হয়ে গেছে। পাথারকান্দি দুয়াইপার 2টি, পাথারকান্দির যে দুটো আছে একটা কানাইনগর ফাকুয়া কানাইনগর আর একটা হচ্ছে গিয়ে রাজাপিয়ারি। এই দুটোতে সম্পূর্ণ সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে এবং আমরা আশা করছি যে এই দুটো সিটের মধ্যে 2টো সিটই কংগ্রেসের পক্ষে আসবে। সেখানে যদি কাউন্টিং হয় আমরা মনে করি সেটা বলপূর্বক সেটা ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা হতে পারে। তাই আমরা এই লিখিত অভিযোগ দিয়ে এসেছি। আমরা আশা করব যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন নিরপেক্ষ নির্বাচন হবে, নির্বাচন কমিশন অ্যাজ ওয়েল এজ ডিস্ট্রিক্ট কমিশনার আমাদেরকে এশিওর করেছেন যে নো পার্সিয়ালিটি উইল টেক প্লেস, ইম্পার্শিয়াল সমস্ত কিছু হবে। তো আমরা আশা করব যে আমাদের এই দাবি জেলা প্রশাসনের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের এই দাবি মানা হবে। চিকিৎসকহীন বরকলা হাসপাতাল, বিপদে গর্ভবতী মহিলা সহ বহু রোগী, প্রতিবাদে অচল স্বাস্থ্যকেন্দ্র। যে সময় রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে স্বাস্থ্যসেবার উন্নতি সাধন করছে যাতে সবাই ভালো স্বাস্থ্যসেবা লাভ করেন, কিন্তু চিকিৎসকের চরম উদাসীনতার জন্য সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যার জ্বলন্ত প্রমাণ কাছাড়ের বরকলা বিধানসভা সমষ্টির বরকলা চিকিৎসালয়ে দেখা গিয়েছে। স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মহিলাকে ধরে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসালয়ে বিনা চিকিৎসায় পড়ে থাকতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা চিকিৎসক আসেন না বরকলা চিকিৎসা কেন্দ্রে। সকাল 10টা অবধি অপেক্ষা করে চিকিৎসা স্বাস্থ্যকেন্দ্রে না আসায় প্রতিবাদে নামেন স্বাস্থ্যকেন্দ্রে আসা লোকেরা। তারা অভিযোগ করে বলেন সকাল 10টা পর্যন্ত চিকিৎসালয়ে আসেন না চিকিৎসকরা। রোগীদের চিকিৎসালয়ে এনে নানান সমস্যায় পড়তে হয়। জরুরিকালীন ডিউটি রুম, ওপিডি সহ ল্যাবরেটরি কক্ষেও তালা ঝুলে থাকে নানান সময়। নামে স্বাস্থ্যকেন্দ্র হলেও চিকিৎসকদের উদাসীনতার জন্য কষ্ট ভোগ করতে হচ্ছে জনগণকে। সরকার স্বাস্থ্যকেন্দ্রটির উন্নতি সাধনের জন্য ধনরাশি দেওয়ার পর থেকেই স্বাস্থ্যকেন্দ্রটি দুর্নীতি ও অনিয়মের কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। এই উদাসীনতার বিরুদ্ধে বিভাগীয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করে তাই এখন দেখার বিষয়। কোনো ওষুধ পাই না, সরকারি কোনো ওষুধ না পাই না আমরা। 8টা রুমের মাঝে বাচ্চা ডেলিভারি হইছে, একজন ডাক্তার নাই। কালকে থেকে নাই, আর কিছু দিগাও দিগাও প্রত্যেকটা ডিউটি রুমের মধ্যে দিগাও দিগাও ভিতরে ঢুকিয়ে দেখুন আপনারা কি হসপিটাল জানাইনি না, দুইবার ইনজেকশন মারি হইছে আর পুরো বইয়া বইয়া ল্যাবরেটরি পর্যন্ত সব এমার্জেন্সি ডিউটি রুম যেটা যেন ওটা পর্যন্ত তারা লক করা। এটা ডেলিভারি হইছে 8টা বাচ্চা, কিন্তু খেও নাই, তারা ডাক্তার নাই। এটা রুম এটা ওখানে পর্যন্ত লক আছে, ইমার্জেন্সি ভিডিও কল আইছে ওখানে পর্যন্ত লক আছে। আর তাও কি হসপিটাল দিকে করাইতো, হসপিটালে তো তারা মারা বন্ধ থাকে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর। বাইক ক্রয় করে আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678
033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 995777
09784। মামার ঘরে 13 বছরের কিশোরের রহস্যজনক মৃতদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পরিবারের। হাইলাকান্দি 5 গ্রাম কালীবাড়ি রোডে নিজ মামার ঘরে রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে কাচারের গুমরার কান্দি গ্রামের অর্ণব রায় নামের 13 বছরের এক কিশোরের মৃতদেহ। গুমরার কান্দি গ্রামের নিরঞ্জন রায়ের পুত্র অর্ণব বিগত 1 বছর ধরে 5 গ্রামে মামার ঘরে থেকে পড়াশোনা চালিয়ে আসছে। গত শনিবার তার পিতার কাছে খবর আসে অর্ণব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় তার পরিবারের লোকসহ পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। সোমবার মরণোত্তর পরীক্ষার পর পরিবারের লোকেরা মৃতদেহ নিজ ঘরে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন। মৃত কিশোরের পিতার অভিযোগ তার 13 বছরের নাবালক পুত্র আত্মহত্যা করেনি, এটি পরিকল্পিত আত্মহত্যা বলে অভিযোগ তার। অর্ণবকে হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছে বলে সন্দেহ প্রকাশ করে মৃত কিশোরের পিতা। ঘটনাটি নিয়ে উচিত তদন্তের দাবি জানিয়েছেন অর্ণবের পিতা নিরঞ্জন রায়। বিভিন্ন ঘটনা ঘটেছে, আমরা সবাই এখানে অনুভব করতে পারছি এটা পরিকল্পনা করে এর মার্ডার করা হয়েছে। তো এই এখন বর্তমানে স্কুলের একজন ছাত্র 13 বছর বয়স, তার জঘন্য কাণ্ড, যে অপরাধী যারা এই যে জঘন্য কাণ্ড করছে তার এখন এই বয়সে স্কুলে ছাত্র হয়ে, এর ব্যাপারে আমি প্রশাসনের কাছে দৃঢ় দাবি রাখছি। এই নেক্ষারজনক যে মার্ডারটা হয়েছে, আমি প্রশাসনের কাছে এই দাবি রাখছি এটা অতি সত্বর তদন্ত করে দোষীদের শাস্তি করার জন্য। ঘটনা কি হয়েছে? ঘটনা তারা 3টার সময় আমরা ফোন করছেন, করিয়া ওইটা অন্নবরে হওয়া যান না। কে ফোন মারছে? ওই তার মামিয়ে, ওইটা ওই অন্নবরে হওয়া যান না। করার পরে আর ফোন তারা করছেন না করার পরে আমরা টন্টনি তারা জিজ্ঞাসা তারা পাইছো নি, তারা খবর পাইছো নি, ওইটা না তারা কোনো হওয়া গেছে না। এবারে তোমার সন্ধ্যার সময় 6:30টার সময় আমরা বার হয়েছি, টিকর ভাড়া অতটুকু গেছি, যাবার পরে হইটা তারা হওয়া গেছে গলাত ফাঁস লাগাইল। গ্রামের ছেলে যে নিরঞ্জন রায়, ওনারই ছেলে, 13 বছর বয়স হয়েছে। এত নিন্দনীয় ঘটনা হয়েছে, আমরা সবাই এই ঘটনা শুনে আমরা খুব দুঃখিত যে এই ধরনের ঘটনা আমার এই বয়সের মধ্যে আমি কখনো শুনিনি, অথচ দেখিনি যে আমাদের গ্রামবাসী এলাকার ঘটনাটা হয়েছে 5 গ্রাম কালীবাড়ি রোডে। এই ঘটনার যে ঘটনা হয়েছে, কাছারের যে এসপি মহোদয় যে স্যার আছে ওনার আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই ঘটনার জন্য অতি সত্বর তদন্ত করা হয়। যে দুষ্কৃতী যে ঘটনা করেছে তাকে যাতে কঠোর শাস্তি দেওয়া হয়। তার সময় খবর পাওয়া যান না, বাতিজার হয়ে গেল। এরপরে প্রায় 6টা 6:30টার সময় খবর পাই, আমার ছোটো ভাইয়ে ফোন করিয়া কইছে যে খবর পাওয়া গেছে, তার গড়ের পিছনে ফাঁসি অবস্থায় পাওয়া গেছে। তখন সঙ্গে সঙ্গে আমরা গাড়ি নিয়ে পরবর্তী আরও গাড়ি নিয়ে গেছি। যাওয়ার পরে ওইটা অনেক সময় গেছে পুলিশ আইতে, বাড়ির পরিস্থিতিটা অন্যরকম আসছিল। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।